এন কে বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমি পাঠ করব নবম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের লেখা প্রতাপাদিত্য। আগ্রা, বাদশার কক্ষ, আকবর ও সেলিম। সেলিম: জাহাপনা, এ গোলামকে তলব করেছেন কেন? আকবর: বিশেষ প্রয়োজনে তোমাকে আজ আনিয়েছি। সঙ্গে কেউ আছে? সেলিম: আজ্ঞে। গোলাম একা জাহাপনা। আকবর: দরজা বন্ধ করো, তারপর শোনো। যা বলি তা মন দিয়ে শোনো। আমার শারীরিক অবস্থা দেখতে পাচ্ছ? সেলিম: জাহাপনা শারীরিক ও মানসিক দুই অবস্থাই খারাপ। আকবর: শারীরিক যত, মানসিক তার চেয়ে শতগুণ বেশি। বাংলায় কি ব্যাপার হচ্ছে তা জানো? সেলিম: শুনেছি, বাংলায় একটা ক্ষুদ্র ভূমধ্যিকারী বিদ্রোহী হয়েছে। আকবর: হ্যাঁ, ব্যাপারটা এইরূপ বলে আগ্রায় প্রচার। আর এই ভূঁইয়ার বিদ্রোহ ভিন্ন অন্য কোনো নামে একথা হিন্দুস্থানে প্রচার করতে দেবে না। আর মোগল রাজত্বের ইতিহাসে এ সংবাদের একটিমাত্র অক্ষরও উদ্ধৃত হবে না, তা পরাজিত হয়। কি হয়? সেলিম: একটা তুচ্ছ বাঙালি ভূঁইয়ার বিদ্রোহে যে হিন্দুস্থানের বাদশা এতদূর চিন্তিত, এটা আমি বিশ্বাস করতে পারি না। আকবর: হিন্দুস্থানের বাদশা কি সামান্য কারণেই এতদূর চিন্তিত? সেলিম: এই ভূঁইয়ার বিদ্রোহ নয়। সেলিম: তবে কি জাহাপনা? আকবর: বাঙালিকে দেখেছ? সেলিম: দেখেছি, বড় বুদ্ধিমান, কিন্তু শরীর সম্বন্ধে কি আর মন সম্বন্ধে বা কি বড় দুর্বল। শান্ত শিষ্ট, ধীর, মিষ্টভাষী, প্রেমপূর্ণ প্রাণ, কিন্তু বড় দুর্বল। দুর্বলতার জন্য বাঙালিতে একতা নেই, বাঙালিতে সত্যনিষ্ঠার অভাব। বাঙালি পরিচ্ছিদ্রান্বেষী, পরশ্রী কাতর, স্বার্থপর। একা বাঙালি মহাশক্তি, জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিমত্তায়, বাকপটুতায়, কার্যতৎপরতায় বাঙালি জগতে অদ্বিতীয়। মহাশক্তিমান সম্রাটেরও পূজনীয়, কিন্তু একত্র 10 বাঙালি অতি তুচ্ছ, হীন হতেও হীন। অন্য জাতির 10 কার্য, বাঙালির 10 কার্য হানি। আকবর: কিন্তু বাঙালি নিজের দুর্বলতা বোঝে, এটা জানো? আর বুঝে যদি কার্য করে, তাহলে বাঙালি কি হতে পারে তা জানো? সেলিম: গোস্তাকে মাপ করবেন জাহাপনা, ওইটাতে আমার কিছু সন্দেহ আছে। আকবর: আগে আমারও ছিল, কিন্তু এখন আর নেই। বাঙালিতে একতা এসেছে, বাঙালি একটা জাতি হয়েছে। বাংলার বিদ্রোহ তুচ্ছ ভূঁইয়ার বিদ্রোহ নয়, 7 কোটি বাঙালির বিশাল জাতীয় অভ্যুত্থান। বলো দেখি সেলিম, হিন্দুস্থানের বাদশার তাতে চিন্তার কারণ আছে কিনা? সেলিম: অবশ্য আছে, কিন্তু এইরূপ অসম্ভব ব্যাপার কেমন করে সংগঠিত হলো জাহাপনা? আকবর: অত্যাচার, একমাত্র কারণ অত্যাচার। নিরীহ, শান্তপ্রিয়, রাজভক্ত প্রজা আজ অত্যাচারে উত্তেজিত হয়েছে। আমার নরাধম কর্মচারীগণ বাঙালি চরিত্রের বিকৃতি চিত্র আমার সম্মুখে উপস্থিত করত। অত্যাচারের উৎপীড়িত হয়ে প্রজা যখন আমার কাছে প্রতিকারের জন্য উপস্থিত হতো, তখন কুলাঙ্গার আর কতকগুলো কথায় বিশ্বাস করে প্রতিকারে অক্ষম হয়েছি। তখন কুলাঙ্গার আর কতকগুলো বাঙালির সহায়তায় আমার কর্মচারী আমাকে বিপরীতভাবে বুঝিয়ে যেত। আমি কিছু বুঝতে না পেরে কর্মচারীর কথায় বিশ্বাস করে প্রতিকারে অক্ষম হয়েছি। কখনো কখনো অত্যাচারের কথা আমার কানের কাছে আস্তে আস্তেই পথে মিলিয়ে গেছে। নিরুপায় প্রজা বহুদিন নীরবে অত্যাচার সহ্য করেছে।
কিন্তু সহিষ্ণুতারও একটা সীমা আছে। আজ বাঙালি সেই সীমা অতিক্রম করেছে। প্রতিকারের জন্য একত্র হতে গিয়ে একজন মহাশক্তিমান যুবকের কৌশলে তারা আজ একটা মহান জাতীয় জীবনে উল্লাসিত। সেলিম: সে ব্যক্তি কে জাহাপনা? আকবর: তুমি তাকে দেখেছ? তুমি তার সঙ্গে বন্ধুত্ব করেছ, তার প্রকৃতিতে মুগ্ধ হয়ে তার উন্নতি কামনায় তুমি আমাকে অনুরোধ করেছ। সেলিম: কে? প্রতাপাদিত্য? আকবর: প্রতাপাদিত্য। আমিও তার আচরণে মুগ্ধ হয়ে তাকে যশোরের আধিপতি দান করেছি। সে এক কথায় আমাকে বশীভূত করে রাজ্য পুরস্কার পেয়েছে। আমায় দেখে আমার মুখের পানে এক দৃষ্টিতে চেয়ে সে আমাকে বলেছিল, জাহাপনা, আজও আপনি দুনিয়া জয় করতে পারেননি। বিস্ময়ে আমি তার মুখের দিকে চাইলুম। দেখলুম সে উজ্জ্বল পলকহীন বিশাল চক্ষু আমার দৃষ্টিপথ ভেদ করে হৃদয় মধ্যস্থ শক্তির ভাণ্ডার অন্বেষণ করছে। আমি রহস্য করে জিজ্ঞাসা করলুম, প্রতাপ, কিছু খুঁজে পেলে? যুবক বললে, জাহাপনা, পেয়েছি। রাশি রাশি স্তূপীকৃত অতুলনীয় শক্তি, কিন্তু সম্রাট আকবরের শক্তির তুলনায় তার জীবনের পরিমাণ অতি ক্ষুদ্র। নইলে 5 জন মোগল নিয়ে যে ব্যক্তি ভারত আয়ত্ত করেছে, সে মহাপুরুষ 50 জন ভারতবাসী নিয়ে কি পৃথিবী জয় করতে পারবে না? পারে, কিন্তু ঈশ্বর আকবরকে ভারতবর্ষব্যাপী যৌবন দান করেনি। প্রিয় দর্শন, দিল্লীশ্বরের মুখে আজ বার্ধক্যের ম্লান রেখা। তাই সময়ের অভাবে তিনি আজ কেবল ভারত নিয়েই সন্তুষ্ট। আমি বললুম, তুমি পারো? প্রতাপ বললে, বোধহয়। আমি কৌতূহল পরবশ হয়ে পরীক্ষার জন্য তাকে যশোর প্রদান করি। অল্প দিনের মধ্যেই সে যশোর বেহার পর্যন্ত ব্যাপ্ত হয়েছে। আর যদি এক পদ অগ্রসর হয়, কোনো ক্রমে বাংলা যদি বারাণসীর এপারে এসে পড়ে, তাহলে মোগলের হাত থেকে ভারত গিয়েছে জেনে রাখো। আমার শরীরের অবস্থায় বুঝতে পারছি আমি আর অধিক দিন বাঁচব না। এ কার্য তোমাকেই করতে হবে। কাবুল যাক, গোলকুন্ডা যাক, আমেদনগর যাক, দিল্লি বাদে ভারতের অধিকৃত সাম্রাজ্য সব যাক, একদিন না একদিন ফিরে পাবে। কিন্তু বাংলা বারাণসীর পারে যদি অঙ্গুষ্ঠ প্রমাণ স্থান অগ্রসর হয়, তাহলে মোগল সাম্রাজ্য আর ফিরে পাবে না। 5 জন মোগল নিয়ে ভারত শাসন, মানসিংহ, বীরবল, ভগবান দাস, টোডরমল প্রভৃতি মলিন দর্পণে প্রতিফলিত হয়ে এই 5 জন মোগল 5 কোটির আবছায়া ধারণ করে আছে। এ দর্পণা ভাঙতে ভাঙতে শীঘ্র যাও। যত শীঘ্র পারো প্রতাপের গতিরোধ করো। সেলিম: জাহাপনা, কি গতিরোধের চেষ্টা করেননি? আকবর: করেছি, কিন্তু আজও পর্যন্ত কিছু করতে পারিনি। শেরখার কাছে ইব্রাহিম পরাস্ত হয়ে পালিয়ে এসেছে। শেষে আজিম খাঁকে 22 আমিরের সঙ্গে দিয়ে লক্ষ সৈন্যের অধিনায়ক করে পাঠিয়েছি, কিন্তু আজও তো জয়ের সংবাদ কেউ আনলে না। নেপথ্যে করাঘাত। কে ও? সেলিম কর্তৃক দ্বার উন্মোচন ও দূতের প্রবেশ। আকবর: খবর? দূত: জাহাপনা, বলতে গোলামের মুখে কথা আসছে না। আকবর: বুঝতে পেরেছি। আজিমও হেরেছে। দূত: শুধু হার নয় জাহাপনা, সব গেছে। সেলিম: সব গেছে? দূত: আজিম খাঁ মারা গেছেন। 22 আমিরের একজনও নেই। 50,000 ফৌজ ধ্বংস, 20,000 বন্দী। বাকি কি আছে তার খবর নেই। আকবর: সেলিম, এরূপ যুদ্ধের খবর আর কখনো কি শুনেছ? 1 লক্ষ সৈন্য, সব শেষ। সেলিম: শীঘ্র যাও, এই পাঞ্জাব যুক্ত হুকুম নাও। মানসিংহ কাবুল যাচ্ছে, পথ থেকে তাকে ফিরিয়ে আনো।
সমস্ত সাম্রাজ্যের ভারে যশোরের ওপর চেপে পড়ো। মুহূর্ত মাত্র বিলম্ব করো না। সেলিম, এ পরাজয় নয়, আমার মৃত্যু। কিন্তু আমার পানে চেয়েও না, আমার মৃত্যুর অপেক্ষা করো না। জলদি যাও, জলদি যাও। এ পরাজয় বা সংবাদ হিন্দুস্তানের রাষ্ট্র হবার পূর্বে মানসিংহের সঙ্গে বাংলায় সৈন্য প্রেরণ করো।